বিশাল আকারের নানান অভিযোগ এবং বিশেষ করে সাহেব কাণ্ডের পর উপকমিটি গঠনে বিশেষ সতর্ক অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে কোনো মূল্যে দলে বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকানোর নির্দেশ দিয়েছেন। এর আগেও অনুপ্রবেশকারীদের কাউয়া, মুরগি, হাইব্রিড ইত্যাদি আখ্যায়িত করে তাদের অনুপ্রবেশ বন্ধের নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি, বরং বিভিন্ন সময় দলের ভিতরে থাকা জি.কে. শামীম, সম্রাট, শাহিদের অপকর্ম যখন উন্মোচিত হয়েছে তাদেরকেই দিতে দেখেছি অনুপ্রবেশকারীর তকমা। কেন এই দলটিতে এত অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঘটছে, কিভাবে ঘটছে, কার মাধ্যমে ঘটছে এবং বারবার হুঁশিয়ারি সত্ত্বেও কেন ঠেকানো যাচ্ছে না, এবারও কি ঠেকানো যাবে? এই আলোচনায় আজ রাজকাহনে আছি আমি, শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন তিনজন অতিথি। আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি। আছেন গণফোরাম নেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু এবং আছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আজকে রাজকাহনের শিরোনাম ঠিক করেছি, অনুপ্রবেশ ঠেকাতে কি করছে আওয়ামী লীগ। আমি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই যে উপকমিটি গঠনে যে বিশেষ সতর্ক অবস্থানে আমরা জানতে পারছি আপনারা আছেন এবং বিতর্কিত ব্যক্তিদের কোনোভাবেই অনুপ্রবেশ করতে দেওয়া হবে সেটি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন আপনাদের দলের সাধারণ সম্পাদক। কাদেরকে বিতর্কিত ব্যক্তি বলছেন, কাদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য আপনারা মরিয়া হয়ে আছেন এবং এই যাচাই বাছাই প্রক্রিয়াটা কেমন সেটি যদি একটু স্পষ্ট করেন। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আপনাকে ধন্যবাদ এবং রাজকাহনের সাথে সংযুক্ত দুজন সিনিয়র রাজনীতিবিদ সহ যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি লেগাসি ধারণ করে তার প্রতিষ্ঠা লগ্ন কাল থেকেই 1949 সালের 23শে জুনের পর থেকেই, সেটি হচ্ছে এই দেশের গণতান্ত্রিক ঐতিহ্যের সংস্কৃতি। আমরা যেমনটি রাজনীতিকে দেখি, আওয়ামী লীগ যেভাবে দেখে যে রাজনীতি হচ্ছে সমাজ, সংস্কৃতি এবং রাজনীতির একটি সমন্বয়। আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে এই জায়গায় এসেছি। আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রাসঙ্গিক ক্রমে এসে যায় যে এই জাতির, এই দেশের যা কিছু মহত্তম অর্জন সবকিছু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এনেছি এবং স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের হারানো গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে। আওয়ামী লীগ তার সাংগঠনিক কর্মকাণ্ড, তার সংগঠনের ভিতরেও কিন্তু গণতান্ত্রিক ঐতিহ্যকে ধারণ করে। আপনি যেমনটি বলছিলেন কিভাবে উপকমিটি কিংবা আমাদের দলের বিভিন্ন স্তরের রাজনৈতিক ইউনিটগুলোর যে কমিটি কিভাবে গঠন করা হয়, একটা সংগঠন কতটা গণতান্ত্রিক, কতটা শৃঙ্খলাবদ্ধ সেটি দুটি ভাবে প্রমাণ করা যায়। প্রথম বিষয়টা হচ্ছে আমাদের প্রতিটি সংগঠন তার নিজস্ব গঠনতন্ত্র যারা পরিচালিত হয়, ওই সংগঠন কতটা তার গণতন্ত্র দ্বারা, আইন দ্বারা পরিচালিত হয়। আরেকটি দ্বিতীয় ইস্যু হচ্ছে ওই দলের রাজনৈতিক সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত দলের মধ্যে কিভাবে আলোচনা হয়, সবাই সেখানে অংশগ্রহণ করে কিনা। হ্যাঁ, অবশ্যই আমি আজকে অত্যন্ত আমি গর্ব বোধ করি, কারণ আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা আমাদের দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত কিংবা রাজনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে তিনি অনুসরণ করেন, আমাদের দল অনুসরণ করে। এমনকি আমাদের সংগঠনের গঠনতন্ত্রে সংগঠনের সভাপতিকে কিছু বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে, প্রেরোগেটিভ পাওয়ার, এটি রাষ্ট্রেরও রয়েছে এবং রাষ্ট্রপতির অনেক এই ধরনের ক্ষমতা রয়েছে। সেক্ষেত্রে আমাদের দলের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। আমাদের দলের প্রতিটি মিটিং খুব নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। এখন কমিটি গঠন প্রক্রিয়ার বিষয়টি আপনি যেমনটি বলছিলেন যে তথাকথিত হাইব্রিড কিংবা হচ্ছে অনুপ্রবেশকারী, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক ঐতিহ্যকে ধারণ করে আমরা সব সময় চেষ্টা করি সেই গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়াকে অনুসরণ করে দলের নেতৃত্ব নির্ধারণ করতে। আমাদের আওয়ামী লীগের কাউন্সিল যেমনটি দেখেছেন, বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনৈতিক দল নেই যেভাবে আওয়ামী লীগ এই গণতান্ত্রিক প্রক্রিয়া কিংবা দলের নিজস্ব সংগঠন অনুসরণ করে। আমাদের সংগঠনের আইন অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের প্রেসিডেন্ট ছিলেন, তিনি প্রধানমন্ত্রী। 21তম জাতীয় কাউন্সিলে আপনারা দেখেছেন তিনি নিজের ক্ষমতা ছেড়ে দিয়ে দলের দায়িত্ব, দলের যে
আপনার অন্তর্বর্তীকালীন যে নির্বাচন কমিশন তাদের কাছে দিয়ে তিনি মঞ্চ থেকে নেমে গিয়ে সামনে আসন গ্রহণ করেছেন এবং দলের কাউন্সিলররা দলের সভাপতি নির্বাচন করেছেন, সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন। আমাদের যে কোনো স্তরে কমিটি গঠন প্রক্রিয়া আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করি। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ক্ষমতায় আছি। আজকে আমাদের দল সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বাংলাদেশের। এখানে অনেক লোক দেখা গিয়েছে তাদের ব্যক্তিগত স্বার্থ কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা আওয়ামী লীগে আসার সুযোগ খোঁজে। আমি এটা অস্বীকার করছি না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিচ্যুতি আছে প্রক্রিয়ায়, কিন্তু আপনাকে দেখতে হবে যখন ওই সুনির্দিষ্ট ব্যক্তির অপকর্ম কিংবা জনবিরোধী গণবিরোধী আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজের সাথে ওই লোকের সম্পৃক্ত রয়েছে, তখন দল সেখানে ব্যবস্থা নিয়েছে কিনা। আপনি কয়েকজনের ব্যক্তির কথা বলছিলেন যে উপকমিটিতে তারা ছিল না কিংবা তাদের অপকর্ম আওয়ামী লীগের উপর পড়েছে, তখন দল কি করেছে? দল সেখানে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে ওই ব্যক্তির বিরুদ্ধে, একই সাথে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থা। বিপ্লব বড়ুয়া কয়েকজনের নাম তো নিশ্চয়ই আমরা দেখেছি, কদিন পর পরই উন্মোচিত হচ্ছে। তার মানে এটি যে এই কজনই না, এর মধ্যে নিশ্চয়ই আরো রয়ে গেছে যাদের নাম হয়তো এখনো আমাদের দেখতে বাকি আছে, হয়তো বা দেখবো হয়তো বা দেখবো না। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মানে বিতর্কিত কাদেরকে আপনারা বলছেন সেটি নিশ্চয়ই আরেকবার একটু জানতে চাইবো আপনার কাছে, আরো নিশ্চয়ই আবারও আসবো যে এবারে বাছাই করার সময় কি কি প্রক্রিয়ায় থাকবেন। আমি একটু কাজী ফিরোজ রশিদ এমপি আপনার কাছ থেকেও জানতে চাই, আপনি সাবেক ছাত্রলীগ যুবলীগ নেতা সেখান থেকে, এবং সম্প্রতি আপনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ অধিবেশনে বলেছেন যে তদবিরে যাকে তাকে কি পয়েন্টে বসিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের উদ্দেশ্যে, এমনটি বলা। আপনার কাছেও ঠিক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে যেমনটি জানতে চাইছিলাম সেই একই সুরে প্রশ্নটি করতে চাই যে কারা এই তদবিরটা গ্রহণ করছেন, কাদেরকে কনভিন্স করে যে সে ভেতরে ঢুকে যাচ্ছে দলের ভেতরে, সেই বিষয়টি কি আপনি আমাদেরকে বলতে পারেন? ধন্যবাদ। আজকে আমার সামনে বসে আছেন আমার নেতা মোস্তফা মহসিন মন্টু, যার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ধরেন 60 বছর বা 55 বছরের সম্পর্ক মন্টুবের সাথে। তো অতএব এখানে বিপ্লব বড়ুয়া বয়সে খুব তরুণ, উনি আওয়ামী লীগের একটা ইসে আছেন, দায়িত্বশীল পদে থেকে উনি তো বলবেন এবং যা বলছেন তার সাথে আমি দ্বিমত পোষণ করবো না। তবে একটা কথা কি, সমস্ত দলের গঠনতন্ত্র অনুযায়ী যখন দলীয় প্রধান নির্বাচিত হবে কাউন্সিলে, তখন সমস্ত দলের প্রধানরাই কিন্তু পদত্যাগ করেন কিছুক্ষণের জন্য, ঠিক 10 মিনিটের মধ্যেই আবার নামটা ঘোষণা করে এবং তারপরে যে উনি চেয়ারে বসেন, এরপরে সঙ্গে সঙ্গে সেক্রেটারি জেনারেল নাম ঘোষণা করে, তারপরে কমিটি নিয়ে দীর্ঘদিন বার্গেনিং করে যে যেখানে ঢুকতে পারে, এটাই নিয়ম। আমরা ছাত্রলীগেও দেখেছি, দীর্ঘদিন পাকিস্তান বলে ছাত্রলীগ করছি, ইস্ট পাকিস্তান ছাত্রলীগ তখনও দেখেছি, বাংলাদেশ পরেও কয়েকদিন ছাত্রলীগ করেছি, তারপরে যুবলীগ প্রতিষ্ঠা করেছি, একই অবস্থা সব দল করে। এখন গণতন্ত্র হচ্ছে সব দল মনে করে যে আমার দলে সব থেকে বেশি গণতান্ত্রিক চর্চা আমার দলে হয়। আমরা দল নিয়ে কোনো কথা বলতে চাই না, আমরা বলতে চাচ্ছি যে দেশের, আপনি যে কথা আমাকে প্রশ্ন করেছেন, যে আমি সংসদে বলেছি বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমি স্পষ্ট ভাষায় বলেছি যে এখন আওয়ামী লীগে সারা দেশ ঠাসা, এই যে বিপ্লব বড়ুয়ারা যাদেরকে এই বিভিন্ন কমিটি করে, এখন যে কমিটিটা করতেছেন যে কত সদস্য বিশিষ্ট আমি জানি না, এর আগে যাকে জিজ্ঞেস করতাম একটা কার্ড ছাপে বলতো, আমাকে একদিন বললো যে আমি ওই কমিটির সদস্য। আমি মনে করছি আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সেক্রেটারি হবে। পরে দেখলাম যে একটা উপকমিটি, ধর্ম বিষয়ে একটা উপকমিটি আছে। যাই হোক, এটা তদবির এসেছিল, আমি করে দিছি। তারপরে ওই কার্ড নিয়ে আমি পরে জানতে পারলাম, কার্ডটা দেখে, কারণ একদিকে বঙ্গবন্ধু ফটো, নেত্রী ফটো, তার একটা ফটো, আওয়ামী লীগের সিম্বল, বিশাল করে নাম টাম লেখা। ওই যে ওই কমিটিটা খুব ছোট থাকে, তার পদবিটা বড় থাকে। এই সমস্ত করে চলতেছে আর কি, চালাক, তাদের যার যার দল শেষে চালাবে। আমি সংসদে বলছিলাম যে বাকশালে পুরো মন্টু ভাই এখানে বসে আছেন, আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, সমস্ত মানুষ আওয়ামী লীগ হয়ে গেল রাতারাতি, এবং আমরা এইখানে নিয়ে অনেকবার যুবলীগ আলোচনা করেছি।
তারপরে বঙ্গবন্ধু যেদিনকে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সেদিন রাত 11:30টার সময় বঙ্গবন্ধুর বাসায় আমরা গেলাম। সে মনীষ সাহেবের আমাদের নিয়ে গেলেন। পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আসবে সেই উপলক্ষে মনিবের বাসায় গিয়ে 10টা প্রশ্ন, আমাদের টাইম দেন না বঙ্গবন্ধু। তারপরে আমরা ওখানে মনিবের সাথে শেষ ডিনার করলাম এবং আমরা এক ঝাঁক যুবলীগ নেতা, আমি তখন নগর যুবলীগের সেক্রেটারি জেনারেল, মন্টু ভাই কেন্দ্রে চলে যাচ্ছেন। তারপরে আমরা সবাই বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেলাম। ইউনিভার্সিটি ছিল, আব্দুল করিম মাগন ছিল, এম বি রেজা, আমি, সাইফুদ্দিন, দুজন সাংবাদিক ছিল বাংলার বাণীর, এবং অনেকে ছিল। তো বঙ্গবন্ধু যাবার পরে বললো যে তোমরা খুব কেয়ারফুল থাকবা, কালকে যে যুবলীগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসবা, একটা বড় ষড়যন্ত্র হচ্ছে তোমাদের বিরুদ্ধে। ওনার বিরুদ্ধে বললো না, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রের কিন্তু পা দেবা না। এখন আমরা তো ওনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে দাঁড়িয়ে এসেছি। তারপর মনিভাই বলল যে ষড়যন্ত্র কি আমাদের ভিতর থেকে করতেছে, বাইরে তো আমরা জানি যে জাসদ আমাদের বিরুদ্ধে বোমা ফাটিয়েছে, তারা ওপেন যুদ্ধ করতেছে, গণবাহিনী করে আমাদের বিরুদ্ধে নামছে, আমরা প্রস্তুত আছি। তোমাকে পরে বলবো না, যাও। এরপর আমাদের উনি কিছু নির্দেশ দিলেন। 12:30টার সময় বেরিয়ে আসলাম ওখান থেকে, 12:15টার সময় বেরিয়ে আসলাম। মনিভাই আসলো 12:30টার সময়, 15 মিনিট মনিভাই আলাদা ছিলেন রুমে। আমরা নিচে এসে পাইচারি করতেছি। সৈয়দুল রহমান আছে, জিজ্ঞেস করবে, মেজবা আছে, পরে জাস্টিস আসলো মেজবা, আমার সেক্রেটারি ছিল আমি যখন বিবি ল কলেজের। এরা সবাই তখন আমরা নিচে হাঁটাহাঁটি করতেছি। এরপরে মনিভাই নেমে আসলেন। মনিভাইকে খুব মনক্ষুণ্ণ মনে হলো এবং খুব রাগান্বিত। উনি সিগারেট খেতেন রাগ হলে, সিগারেট ধরে ওনার সাথে আমরা আসলাম। বঙ্গবন্ধুর বাসার এপার হচ্ছে মনিভাইয়ের বাসা, লিখের পারে। তাকে আমরা পৌঁছে দিলাম, কিন্তু একটা কথা জিজ্ঞেস করলাম না। বলে যে তোমরা যাও, বাসায় যাও, সকালবেলা চলে আসবা। কিন্তু আমরা তো সেই সকাল আর পাইনি আসার, সেই সকালটা চলে গেল আমাদের জীবন থেকে। হ্যাঁ, জি জি, কাজী ফিরোজ হোসেন এমপি, আসবো আপনার কাছে, আপনি স্মৃতিচারণ করছিলেন, আসবো আপনার কাছে। আপনি সংসদে এটিও বলেছিলেন যে সময় পেলে তাদের নাম আপনি উন্মোচিত করতে পারেন, তাদের পরিচয় তুলে ধরতে পারেন। সেটি একটু আপনাকে সময় দিয়ে আমরা জানতে চাই যে তাদের পরিচয় কারা, যারা অনুপ্রবেশ করছেন আপনার কাছে, যাদের হয়তো বা একটা পরিচয়ের তালিকা কিছু একটা আছে, সেটি সম্পর্কে আমি জানবো। জনাব মোস্তফা মহসিন মন্টু, আপনার কাছ থেকেও জানতে চাই, আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান ছিলেন আপনি, সেখান থেকে এখন দলের যে মানে আওয়ামী লীগের যে অনুপ্রবেশ নিয়ে আওয়ামী লীগ নিজেই চিন্তিত হয়, মাঝে মাঝে আমরা দলের সাধারণ সম্পাদককে বলতে শুনি। এ বিষয়ে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, এবং আবারও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কি মনে হয় অনুপ্রবেশ ঠেকাতে কি করছে আওয়ামী লীগ? ধন্যবাদ বিবিসি কে। দীর্ঘদিন পরে হলেও আওয়ামী লীগ সম্বন্ধে আমি কথা বলছি পাবলিকলি। এটা দীর্ঘদিন, প্রায় 27-28 বছর আমার বলা হয়নি। যেটা কাজী ফিরোজ রশিদ সাহেব বললেন, আওয়ামী লীগের সাথে সম্পর্ক প্রায় 55 বছরের হয়ে গেছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এটা করে এসছি। আওয়ামী লীগ একটা তৃণমূলের সংগঠন। আমরা যদি আওয়ামী লীগকে বেসিক্যালি চিন্তা করি, যে আমরা যেভাবে সংগঠনটা করেছি বা আমাদের নেতাদের কাছ থেকে যেভাবে আমরা শিখেছি, সেটা হচ্ছে যে একজন কর্মী মাঠ পর্যায়ে বঙ্গবন্ধু যেভাবে গেছেন, তার আত্মজীবনীতে কিন্তু সুন্দরভাবে উনি সেগুলি তুলেছেন, যে ধান ক্ষেতের আল দিয়ে সাইকেলের মাধ্যমে উনি গেছেন সেই বিভিন্ন জায়গায়। তো পোস্টার লাগিয়েছেন, পত্রিকায় লিখে লিখে। এবং একজন রাজনৈতিক কর্মী যখন সৃষ্টি হয়েছে, তাকে তিনি স্লোগান ধরিয়েছেন, কথা বলেছেন, কিভাবে রাজনৈতিক কাজগুলি করতে হবে সেগুলি শিখিয়েছেন। সেই লোক দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করে গ্রামের থেকে শহরে, মফস্বলের শহরে, মফস্বল শহর থেকে রাজধানীতে, পর্যায়ক্রমে আস্তে আস্তে ধাপে ধাপে তারা জাতীয় পর্যায়ে আসেন। এখন আমরা যেটা দেখছি, এটা আসলে আমাদের সময় আমরা যেটা দেখেছি যে ছাত্রলীগ, তারপরে যুবলীগ, আওয়ামী লীগ, এইভাবে ধাপে ধাপে উঠে আসা। কিন্তু এখন আমরা যেটা আওয়ামী লীগের লক্ষ্য করছি, যে সম্মেলন হচ্ছে কিন্তু অনেক নতুন মুখ চলে আসছে, এবং এরা কোথেকে আসছে, কি আসছে তাদের নেতৃবৃন্দ বলতে পারবে, এবং তাদের আত্মপরিচিতি কি, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কি, এবং কতখানি কন্ট্রিবিউশন তারা তাদের সংগঠনকে দিয়েছেন। আওয়ামী লীগ একটা বিশাল সংগঠন, যে কথা একটু আগে বড়বাবু বলছিলেন, যে এই সংগঠনটা 52 ভাষা আন্দোলন, 69 গণ আন্দোলনের সেই ছাত্র সংগ্রাম পরিষদ, তারপরে 6 দফা আন্দোলন,
এই একটা মুক্তিযুদ্ধ এবং শত শত না সহস্র সহস্র নেতা কর্মীর আত্মদানের বিনিময়ে কিন্তু এই সংগঠনটা আজকে এই পর্যায়ে এসেছে, একটা জাতীয় সংগঠনে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু ছিলেন যার মূল ধারক, যিনি এই নৌকার মাঝি ছিলেন, এবং তিনি তার যে আত্মজীবনী এবং উনি যেভাবে চলেছেন সেটাকে আমরা ফলো করার চেষ্টা করেছি। আমরা কিন্তু আমাদের সময় পর্যন্ত আমরা দেখেছি যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ সেই সম্মেলনে যে নেতা নির্বাচিত হয়েছে কে, আমাকে কিন্তু এখনো যদি বলতে বলা হয়, আমি কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি, সেই সময় ছাত্রলীগের এবং যুবলীগের এবং সেই সময় আওয়ামী লীগের কারা কারা ছিল তাদের নামগুলি আমি বলতে পারবো। এখন কিন্তু আমার মনে হয় না আওয়ামী লীগের কোন নেতাকে জিজ্ঞাসা করলে, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, অমুক জায়গায় কে প্রেসিডেন্ট আছে, অমুক জায়গায় কে সেক্রেটারি আছে, তারা বলতে পারেন না। এটা কিন্তু একটা সংগঠনের জন্য চরম দুর্ভাগ্যের বিষয় যে একটা সংগঠনের একটা জেলার কর্মীর সাথে আমার আত্মার সম্পর্ক হবে। এখন আমি যদি কাউকে ফোন করি তারা অত্যন্ত উৎসাহিত হয়ে আমার সাথে কথা বলে, যেমন আপন জন, আত্মার আত্মীয় পেয়ে গেছে। তো এই একটা সম্পর্ক গড়ে উঠে আমাদের ভিতরে, মানে সংগঠন করতে যে, কিন্তু এখন কেউ কাউকে আমরা চিনি না। মানে আওয়ামী লীগের যেটা দেখছি কেউ কাউকে চিনেন না, এবং সেক্রেটারি সাহেব মাঝে মাঝে বললেন এরা হাইব্রিড, বা এরা বিএনপি থেকে আসছে, বা এরা জামাত থেকে আসছে। এরা জামাত থেকে বা বিএনপি থেকে আওয়ামী লীগের মতো সংগঠনে ঢুকে কিভাবে? একটা সংগঠনের ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা ফলো না করলে আমি যে কোনো লোককে দিয়ে, এটা ঢুকে কার মাধ্যমে ঢুকে? এটা কি জেলার মাধ্যমে আসে, থানার মাধ্যমে আসে, কেন্দ্রের মাধ্যমে আসে? তাহলে যে জায়গার মাধ্যমে তারা অনুপ্রবেশ করছে, ঢুকছে, তারা দায়ী। সেই সব নেতৃবৃন্দ যাই, তাদেরকে অবশ্যই শর্ট আউট করতে হবে যাদের মাধ্যমে ঢুকে। আমার একটা আশা আছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে, আমি ছাত্রলীগের বা যুবলীগের ছেলেদের পেলে বলি যে দেখো, মূল চালিকা শক্তি ছিল বঙ্গবন্ধু এবং ছাত্র সংগঠন, তারা কিন্তু চালিয়ে নিয়ে গেছে, তারা মূল রাজনৈতিক ধারাটাকে চালিয়ে নিয়ে গেছে বঙ্গবন্ধুর নির্দেশিত হয়ে, সেই নির্দেশের পথে। এবং যুবলীগও সেই কাজগুলি করার চেষ্টা করেছে পরবর্তী পর্যায়ে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে একটা দৃঢ় আমরা, এবং এই পরবর্তী পর্যায়ে যে জাতীয় সমাজতান্ত্রিক দল এবং এদের যে একটা গণবাহিনী হলো, তার সাথে কিন্তু সংঘাত ম্যাক্সিমাম জায়গায় যুবলীগের কর্মীদের হয়েছে, এবং প্রাণও গেছে যুবলীগের কর্মীদের, এবং 5-6 জন তো এমপি মারা গেছে, কিবরিয়া সাহেব সহ আরো অনেকে এইভাবে ঈদের জামাতে গুলি করে মারা হয়েছে। তো এই ঘটনাগুলো যে ঘটেছে এগুলি কিন্তু প্রতিহত করেছে আবার দলীয় কর্মীরা, এবং রাজনৈতিক ভাবে স্লোগানে হোক, মিছিলে, মিটিং এ, সেই আইয়ুবের সময় থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে, কর্মীরা সম্মুখ কাতারে থেকে, এই সেলিম, দেলোয়ার, নূর হোসেন, বাবুল, তিতাস, জয়নাল, এরকম শত শত কর্মীর নাম বলা যাবে যে যারা প্রাণ দিয়ে গেছে এই একটা আন্দোলনের সংগ্রামে দেশের জন্য, সালাম, বরকত, তৌফিক থেকে শুরু করে। আজকে কিন্তু সেই মানসিকতা একটা ছাত্রলীগের কর্মী, সে যখন বলে যে আমি 3 বছর যাবত ছাত্রলীগ করছি, আমি কি করতে পারলাম? আমাদের সময় কিন্তু রাজনৈতিক কর্মীরা তাদের নিজেদের থেকে দিয়ে দিত, তারা বাড়ির থেকে যেটুকু নিয়ে আসতো সেইটুকু তারা বিলিয়ে দিত সংগঠনের পিছে। এখন আমরা দেখছি রাজনীতি করলে পাওয়া যায়, এটা আশ্চর্য হই যে হাজার হাজার কোটি টাকা, এই যে ফরিদপুরে 2 জন কর্মীকে পাওয়া গেছে আওয়ামী লীগের, তাদের কাছে 2000 কোটি টাকা উদ্ধার হয়েছে। এখন আবার কেউ কেউ বলছে যে না আরো বেশি আছে। তো এরকম আরো অনেকের কাছে, এই যে একটা মনি সোনা নাকি, আমি এক মন্ত্রী সাহেবের নাম আসছে, এক এমপি সাহেবের নাম আসছে, পত্রপত্রিকা দেখছি। এগুলি আসলে খুবই দুঃখজনক। এগুলি জনাব মোস্তফা মহসিন মন্টু, আবারও আসবো আপনার কাছে। আমি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে এই প্রশ্নটি রেখে বিরতিতে যেতে চাই, যেটি জনাব মোস্তফা মহসিন মন্টু বলছিলেন যে মানে ঢোকে কিভাবে আওয়ামী লীগে, আগে রাজনীতি করতে দেওয়ার জন্য, এখন পাওয়ার জন্য, এই যে পাবো কিছু আওয়ামী লীগে ঢুকতে পারলে, সেই চিন্তা করে ঢোকে কি করে, কার মাধ্যমে ঢোকে, তাদের বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নিচ্ছেন? মাঝে মাঝে আসলেই তো আমরা দেখছি শামীম সম্রাটদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, কিন্তু কার হাত ধরে এই শাহেদরা ঢুকে গেল ভেতরে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা, সেটি একটু শুনবো বিরতির পরে। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। এই অংশে সবার কাছ থেকে একটু সংক্ষেপে শুনতে হবে আমাকে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া যেই প্রশ্নটি মোস্তফা মহসিন মন্টু করছিলেন যে এই অনুপ্রবেশ কাদের মাধ্যমে অনুপ্রবেশ হচ্ছে দলে, আমিও ঠিক সেই জায়গাটি জানতে চাই। তাদেরকে কি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির আপনি দেখাতে পারেন আমাদেরকে সেটি, এবং
বিতর্কিতরা বা মানুষের কাছে এই বার্তাটা কেন যাচ্ছে যে আওয়ামী লীগে ঢুকে পড়তে পারলে আঙ্গুল ফুলে কলা গাছ খাওয়া যাবে বা হাজার হাজার কোটি টাকা আয় করা যাবে অবৈধভাবে এবং তারা ধরাছোঁয়ার বাইরে থাকতে পারবেন, এই জন্য দলে ঢোকার একটা আপ্রাণ প্রচেষ্টাও আমরা দেখি। কেন এই বার্তাটাও যাচ্ছে, দুটি বিষয় যদি বলেন। ধন্যবাদ। দেখেন, আজকে আপনার যে শিরোনাম আপনার অনুষ্ঠানের, আওয়ামী লীগ মানে অনুপ্রবেশকারী ঠেকাতে আওয়ামী লীগ কি করছে, এখানে শুধু আওয়ামী লীগকেই আপনি চেষ্টা করছেন যে কাঠগড়ায় দাঁড় করাতে। আজকে নির্বাচন কমিশনের প্রায় 42টি রাজনৈতিক দল রয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল। অবশ্যই আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যেভাবে আওয়ামী লীগ গঠিত হয়েছে, পরিণত হয়েছে, বিকশিত হয়েছে, দেশের গণতন্ত্রকে আপনার একটি কাঠামোর মধ্যে আনার জন্য আওয়ামী লীগের ভূমিকা সবচেয়ে বেশি, অগ্রণী ভূমিকা আমি বলবো। কিন্তু আপনি যে অনুপ্রবেশকারী কিংবা আমাদের দুজন সহ আলোচক অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ, তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, দুর্নীতিবাজ কিংবা হচ্ছে সমাজ বিরোধী যে মানুষগুলো আজকে রাজনীতিতে বৈধতা পেয়েছে, তারা কিন্তু আওয়ামী লীগের হাত ধরে পায়নি। আমি যদি একটু পেছনে ফিরে তাকাই, যে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর একটি দেশের শুধু রাজনৈতিক কৃষ্টি সংস্কৃতিকে পরিবর্তন করা হয়নি, বাংলাদেশের রাজনীতিকে আপনার পলিউট করার জন্য, বাংলাদেশে রাজনীতিবিদদের রাজনীতি করার জায়গাটাকে বন্ধ করে দেওয়ার জন্য, জিয়া রহমান যেমনটি বলেছিলেন যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি করা খুব ডিফিকাল্ট করে দিব, এই প্রক্রিয়া অনুসরণ করে 1975 সালের 15 আগস্টের পর থেকেই প্রায় 3 দশক যে সমস্ত স্বৈর শাসক অগণতান্ত্রিক শক্তি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তারা এই অনুপ্রবেশকারী, ধর্ম ব্যবসায়ী, যুদ্ধ অপরাধী, দুর্নীতিবাজ, বুইফোর, কালো টাকার মালিক, তাদেরকে রাজনৈতিক বৈধতা দেওয়া হয়েছে। আজকে স্বাধীন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী দ্বার প্রান্তে বাংলাদেশ, 50 বছরের বাংলাদেশের 30টি বৎসর ওই অপশক্তি, ওই বঙ্গবন্ধুর খুনি গোষ্ঠী, তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছে। আমি আসছি, আমার একটা সুযোগ দেন, আমি খুব সংক্ষেপে শেষ করছি এই ইস্যুটা। দীর্ঘ সময় ধরে আছে, এখন কেন অনুপ্রবেশ করছে? এখন দেখতে হবে যে আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কিনা। আপনি যে শাহেদের কথা বলছিলেন, আমি কোনো ব্যক্তি বিশেষ নাম আমি উল্লেখ করতে চাইনি, এই শাহেদ তো আজকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বৈধতা নেওয়ার জন্য এই গণমাধ্যমকে তো ব্যবহার করেছে। আপনি কিংবা আপনার কলিগরা তো তাকে ডেকে গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে জনগণের সামনে উপস্থাপন করেছেন। সে গণমাধ্যম থেকে ভ্যালিডিটি নিয়ে আওয়ামী লীগে পদার্পণ করেছে। কিংবা শুধু যে আজকে আওয়ামী লীগকে যে আপনি কাঠগড়ায় দাঁড় করাবেন, আওয়ামী লীগকে শুধু রাজনৈতিক বিশুদ্ধ করার প্রক্রিয়ায় শুধু অবশ্যই আওয়ামী লীগ ভূমিকা পালন করবে। আওয়ামী লীগ এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। আমাদের অনেক এমপি মন্ত্রী দুদকের আপনার কার্যালয়ে গিয়ে হাজিরা দিয়েছেন, আদালতে গিয়েছেন, অনেকের বিরুদ্ধে শাস্তি হয়েছে। আজকে অনেক আমাদের অত্যন্ত ক্রেডিবল নেতা আওয়ামী লীগের এমপি তারাও কিন্তু আদালতে যাচ্ছেন। কারণটা কি? তাদের বিরুদ্ধে আমাদের দল ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা তো কারো মুখোশ উন্মোচিত হওয়ার আগে আমরা তো জানতে পারি না লোকটা ভালো কি মন্দ। তারা তো অন্যান্য সামাজিক যে আপনার শক্তি, তাদের কাছ থেকে বৈধতা নিয়ে, রাজনৈতিক দলের কাছ থেকে বৈধতা নিয়ে তো আজকে আসছে। আজকে আমি যে কথাটি বললাম, 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর 3 দশক যে সমস্ত গণবিরোধী সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারাই এই ধরনের মানুষকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করেছে, বৈধতা দিয়েছে। হ্যাঁ, তাদের রেশ, তাদের যে আজকে লেগাসি টোটাল রাজনৈতিক কাঠামোকে আক্রান্ত করেছে। হ্যাঁ, সেখানে আওয়ামী লীগ হয়তো বা দায়ী। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আজকে উপকমিটির কথা বললেন, উপকমিটি কিভাবে গঠন করতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগের যে গঠনতন্ত্র তার ধারা 25 উপধারা 6 অত্যন্ত সুনির্দিষ্ট করা আছে যে কারা থাকবেন আওয়ামী লীগে। একটু আমি শুনছিলাম যে আমাদের শ্রদ্ধেয় মন্টু ভাই বলছিলেন যে আওয়ামী লীগে যারা আসছে তারা হচ্ছে আপনার অনেকেই নতুন বিভিন্ন পেশা থেকে আসছে। আমি বিনয়ের সাথে বলতে চাই, আওয়ামী লীগ চীনের মতো কমিউনিস্ট পার্টির মতো কোনো তাত্ত্বিক একটি রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, একটি মেস, একটি ক্যারেক্টার আওয়ামী লীগের সাথে আছে এবং এটা পপুলার ভোটে ক্ষমতায় আসে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা দেশপ্রেমিক, যারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, জাতির পিতার আদর্শের প্রতি যাদের অবিচল আস্থা রয়েছে, আমরা এই ধরনের মানুষকে নিয়েই আমরা উপকমিটি গঠন করেছি। আমাদের উপকমিটি কোনো কাগজে কমিটি নয়। আমাদের প্রতিটি উপকমিটি 19টি উপকমিটি রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নিচে। সেখানে তারা নিয়মিতভাবে সেমিনার করেছে, বিভিন্ন পাবলিকেশন তারা করে যায় এবং তারা বিভিন্ন ধরনের ভালো কাজ কিন্তু করেছে।
একটি দুটি শাহেদের জন্য হয়তো আপনারা গণমাধ্যমে বিষয়টি আপনারা সারফেস করেন, মনে হয় যে সব শাহেদাই উপকমিটিতে আছে, তা কিন্তু নয়। এখানে অত্যন্ত মেধাবী, দেশপ্রেমিক, যোগ্য মানুষই কিন্তু উপকমিটিতে রয়েছেন। হ্যাঁ, এবার আমরা অত্যন্ত সতর্ক। আমাদের যোগ্য উপকমিটি গঠন করা নিশ্চয়ই এই হচ্ছে। সতর্কতার কথাই আমি জানতে চাইছিলাম যে সতর্ক হয়ে যাচাই বাছাইটা কি করবেন, আর বিতর্কিত কাদেরকে আপনারা দলে ঢুকতে দেবেন না, সেই জায়গাটি একটু স্পষ্ট নিশ্চয়ই হতে চাই। আমি কাজী ফিরোজ রশিদ এমপি আপনার কাছ থেকে যে প্রশ্নটি করছিলাম, আপনি সংসদে বলেছেন সময় পেলে তাদের নাম আপনি উন্মোচিত করবেন, সেই বক্তব্যের জায়গায় আবারও ফিরতে চাই, একটু আমাদের সামনে উন্মোচিত করবেন যে কাদের কথা আপনি সুনির্দিষ্টভাবে বলেছেন সংসদে বিতর্কিত ব্যক্তি। সংসদে যারা বলছে তো সংসদেই বলবো, মাননীয় স্পিকার যখন সুযোগ দেবেন সংসদে বলে দেবো, আপনারা নিশ্চয়ই সেদিন টেলিভিশনের পর্দায় দেখাবেন। এখন আমি বলতে চাচ্ছি যে আমি আওয়ামী লীগ নিয়ে করে কথা বলতে চাই না। আওয়ামী লীগ একটা পোরখা পার্টি, জনগণের দল। তৃণমূল থেকে প্রত্যেকটা ঘরে ঘরে আওয়ামী লীগ করে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছেন। উনি, আপনার মনে আছে যে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগ করতে গেছিলেন, আওয়ামী লীগ সেক্রেটারি জেনারেল হওয়ার পরে বঙ্গবন্ধু মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন। এখন সেই নজির নাই। কেউ কেউ মন্ত্রিত্ব ছাড়তে দিলে মন্ত্রিত্ব ছাড়বে না, আর সবকিছু বিসর্জন দেবে, সেই নীতি আদর্শের লোক কম আছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ প্রশাসনে যারা আছেন সেদিকে নজর দিতে বলছি, যে প্রশাসনে একদমই কি পয়েন্টে বসাচ্ছেন আপনারা একটু লক্ষ্য করেন। যে যদি তার যদি অতীত জীবন ছাত্রলীগ হয়ে থাকে, সে যদি যুবলীগ করে থাকে, আওয়ামী লীগের ক্যাম্পিংয়ে যায় থাকে বা এলাকায় আওয়ামী লীগের ভোট দিয়ে থাকে, তার আওয়ামী লীগ পরিবারের লোক হয়ে থাকে, অথবা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির লোক হয়ে থাকে, আপত্তি নেই। এই সব কিছু যাচাই বাছাই না করে শুধুমাত্র তদবিরের জোরে যারা কি পয়েন্টে বসে গেছেন, আমি ওইটাই দুঃখ করে বলছি যে তিক্ত অভিজ্ঞতা আছে। এই মন্টু ভাই বসা আছেন আমার নেতা, ৭৫ সালে বঙ্গবন্ধু মরার পরে ৫ বছর ওনার মাকে নিয়ে উনি যে জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, আমি দুঃখিত একটু ইন্টারাপ্ট করি, প্রশাসনে বসতে হলে কেন আওয়ামী লীগ বা ছাত্রলীগ করে আসতে হবে? প্রশাসনে তো নিরপেক্ষ ব্যক্তিরা বসতে পারেন নাকি? তাদেরকে কেন আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে? তার বাপ দাদার কারো কেন থাকতে হবে? বলছেন আপনাকে বলতে হবে এটা স্বাধীন দেশ। এই স্বাধীনতা আনতে গিয়ে কিন্তু আমাদের অনেক রক্ত ঝরছে। একদিন দেশ স্বাধীন নাই, বঙ্গবন্ধু বাসী ফু দিয়ে দেশ স্বাধীন করতে পারেন নাই। দীর্ঘদিন সারা জীবন থেকে সংগ্রাম করতে হয়েছে। তারপরে একটি পর্যায়ে ৬৬ সালে তার বুদ্ধ ভিতর এবং বাইরে থেকে ষড়যন্ত্র হয়েছে। এরপরে ৭০-এর নির্বাচন, সে নির্বাচন বানচাল করার কথা বলছিল যে নির্বাচন যেও না এলো ভান্ডারে, আমরা তো কারাগারে বেরিয়ে এসে বঙ্গবন্ধু নির্বাচন ডাক দিলেন। মন্টু ভাই তখন জেলে ছিলেন, ফাঁসি আদেশ হয়েছিল, ওইখান থেকে জেল ভেঙে তাকে বাইর করে আনছে সর্বপ্রথম 1 মার্চ। এরপরে দেখেন নির্বাচন জেতার পরে বঙ্গবন্ধু ক্ষমতা দিল না, তারপরে গোটা বাংলাদেশের মানুষকে একত্রিত করে উনি কিন্তু কোনো সিদ্ধান্ত দিতেন না, গণতান্ত্রিক ভাবে নিয়েছেন। রেসকোর্স ময়দানে উনি মিটিং ডাকলেন, সমস্ত বাংলাদেশের লোক সব ঝাঁপিয়ে পড়লো মিটিংয়ে। শেখ মুজিব কি বলবেন, বঙ্গবন্ধু কি বলেন, উনি বলে দিলেন স্বাধীনতার কথা। উনি বলে দিলেন আমি হুকুম দিতে যদি নাও পারি তোমরা যা কিছু আছে তাই নিয়ে তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, ব্যাস। এখন আমার প্রশ্ন, সেই দেশে সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যেখানে প্রধানমন্ত্রী এবং বিপ্লবদের মতন অত্যন্ত মেধাবী তরুণ যুবকেরা যেখানে আওয়ামী লীগে এসে গেছে, সেইখানে আমরা চাই না এই প্রশাসন মধ্যে কলুষিত করে এই সমস্ত লোকরা ঘাপটি মেরে বসে থাকবে। আমাদের ভয় ওখানে। অনেক ধন্যবাদ কাজী ফিরোজ রশিদ এমপি। আমি মোস্তফা মহসিন মন্টু আপনার কাছ থেকে কাজী ফিরোজ রশিদ এমপির কথার জায়গা থেকে আসি, প্রশাসনে আসলে এভাবে বসানোটাকে আপনি কি সমর্থন করেন কিনা, আপনি বক্তব্য কিভাবে মূল্যায়ন করবেন? একটু রিপিট করবেন প্লিজ। জি, আমি কাজী ফিরোজ রশিদ এমপি মাননীয় সংসদ সদস্য যেভাবে বলছিলেন সেই জায়গা থেকে আপনার কাছে আসতে চাচ্ছিলাম, আপনার কাছে জানতে চাইছিলাম যে প্রশাসনে বা কি পয়েন্টে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা তার ব্যাকগ্রাউন্ড থাকার প্রয়োজনীয়তাকে আপনি বোধ করেন? এই বক্তব্যকে কি আপনি সমর্থন করেন? দেখেন, একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে যেমন একটা সরকারের প্রয়োজন আছে, সরকারের নীতি এবং আদর্শের ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালিত হবে। এর পাশাপাশি যারা সরকারি কর্মচারী হবেন তারা অবশ্যই দেশের কর্মচারী হবেন, বাংলাদেশের সংবিধানের কর্মচারী হবেন, কোন দলের কর্মচারী হবেন। এবং আমরা যদি সেই ধারাটা অব্যাহত রাখতে পারি তাহলে মনে আমরা আসলে প্রশাসনের কাছ থেকে সুন্দর জিনিসটা উপহার পেতে পারি। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশে কিন্তু একটা মুক্তিযুদ্ধ হয়ে গেছে এবং বিশাল একটা আন্দোলনের ভিত্তিতে অনেক ত্যাগ তিতিকার ভিতর দিয়ে আমরা এসেছি এখানে। এবং এর পরবর্তী পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, ক্যাপ্টেন মুস্তফা আলী, কামরুজ্জামান সাহেব সহ, শেখ মুজিবুর রহমান সহ
আরো অনেক জাতীয় নেতৃবৃন্দ এইভাবে শহীদ হয়ে গেছে, প্রাণ দিয়ে গেছে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, যাতে কোনো অবস্থাতে দেশের মানুষ যে 30 লক্ষ প্রাণ দিয়ে এই দেশটাকে স্বাধীন করলো, এই স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষরাই যাতে প্রশাসনে থাকেন বা দলে থাকেন বা সরকারে থাকেন, এর বাইরে যাতে কোনো মানুষ আসে না। ওইখানে বাইরে আসলে কিন্তু সংঘাত সৃষ্টি হবে। যেন অনেক একটু কাজী ফিরোজ বলছিলেন যে মুক্তিযুদ্ধের বিপক্ষে কিছু কিছু ব্যক্তি আওয়ামী লীগের সংসদেও চলে এসেছিলেন নির্বাচিত হয়ে, নুরুল ইসলাম সাহেব সহ আরো কিছু কিছু ব্যক্তি আছেন যাদের নাম এসছে। তো এইগুলি আসলে হলে আওয়ামী লীগ একটা বিশাল সংগঠন। আওয়ামী লীগ আমার যদিও সমালোচনা করার সাজে না, যেহেতু আমি দীর্ঘদিন করে এসেছি, সুতরাং আমি আপনাদের এই অফারটা আমি করতে পারি। আমি মানসিকভাবে ছিলাম যে না, আমি ওই আলোচনায় যাব না, কিন্তু এইটা যদি বিপদগামী হয় আসলে আমাদের দুঃখ লাগে। একটা অনুভূতি যে আমাদের রাজনৈতিক জন্মটি আওয়ামী লীগের ভিতর দিয়ে, ছাত্রলীগের ভিতর দিয়ে, যুবলীগের ভিতর দিয়ে। তো বাইরে যখনই থাকি, কিন্তু যখন একটা দুর্ঘটনা ঘটে বা এই ধরনের একটা খবর পত্রিকা বেরোয়, আমরা কিন্তু খুব আঘাতপ্রাপ্ত হই। এবং নিশ্চয়ই জনাব মোস্তফা মহসিন মন্টু, সেই বিপথগামী হওয়া থেকে কিভাবে আটকানো যায় আপনাদের সেই প্রিয় দল, সেটিও নিশ্চয়ই আমাদের এই আলোচনায় আসবে। একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আবার সেই প্রথম প্রশ্নে ফিরে যাচ্ছি। বিতর্কিতরা যেন দলে ঢুকতে না পারে সেজন্য সচেতন থাকতে বলছেন আপনাদের দলের সাধারণ সম্পাদকও। বিতর্কিতের সংজ্ঞা কি, খুবই সুনির্দিষ্ট ভাবে যদি বলেন 1 মিনিটে। দেখেন, আমাদের সংগঠনে কারা আওয়ামী লীগ করতে পারবে, আওয়ামী লীগের এখানে সুনির্দিষ্ট একটি আমাদের ভূমিকা রয়েছে। আমি মনে করি যে আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কোনো অবস্থাতেই এ ধরনের কোনো সমাজ বিরোধী, গণবিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এ ধরনের মানুষকে রাজনীতিতে পদায়ন কিংবা ক্ষমতায়ন করেনি। আমরা যখনই জানতে পারি ওই লোকের এই ধরনের অভিযোগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা এই ধরনের বিতর্কিত মানুষ, আপনি যেমনটি বলছিলেন কারা, যেমনটা আমি বললাম যে যারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, যারা দুর্নীতিবাজ, যারা সমাজ বিরোধী, যারা প্রচলিত যে দেশের আইন বিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, তারা হচ্ছে বিতর্কিত। এবং আমাদের সংগঠন এবার এই ধরনের উপকমিটি কিংবা দলের কোনো পদ পদবি দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক রয়েছে। আমরা এই সমস্ত ব্যক্তি যারা দলের বিভিন্ন পদে আসছেন তাদের বিষয়ে নজরদারি প্রশাসনিকভাবে সরকার করে, আর দলীয়ভাবে আমাদের সংগঠনের একটি সুনির্দিষ্ট কাঠামো রয়েছে, আমরা নজরদারি করি এবং যাদের বিরুদ্ধে এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, অভিযোগ প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। আর আমি পরিশেষে বলতে চাই যে আদর্শনিষ্ঠ রাজনীতির কথা আমরা বলছি আজকে, এটা সম্ভবত বাংলাদেশ আওয়ামী লীগই তার জন্মলগ্ন থেকে এই ধরনের একটি রাজনৈতিক ঐতিহ্যকে ধারণ করেছে এবং আমরা বরাবরই আমাদের আরেকটা বিষয় একটা প্রশ্ন করে ফেলি, উত্তরটা নিতে পারবো কিনা জানি না, কতটুকু পারবো। যে আমরা সম্প্রতি দেখলাম এমপি নিক্সন, তাকে দেখলাম যে ফোন আলাপ, সেখানে গালিগালাজ, অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুনলাম, হুমকি ধামকি দিতে দেখলাম। নির্বাচন কমিশন মামলা করলো। তারই আসনের যিনি এমপি প্রার্থী, আওয়ামী লীগের সিনিয়র নেতা, তার সাথে তার বিভিন্ন বিদ্বেষপূর্ণ বা বিষোদ্গার করতে আমরা শুনেছি। সেটি কি বিতর্কিত কর্মকাণ্ড বলবেন নাকি না? তিনি আবার সম্প্রতি যুবলীগেও। আমি দেখেন, এই ধরনের কোন সুনির্দিষ্ট ব্যক্তি কিংবা কোন ইস্যুতে আমি বক্তব্য রাখবো না, তবে আমি বলতে পারি আপনি যে প্রসঙ্গের অবতারণা করেছেন সেখানে আমরা দেখেছি নির্বাচন কমিশন সেখানে তারা পদক্ষেপ গ্রহণ করেছে এবং তাকে যুবলীগের একটি গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। আমি মনে করি যে তাদের বিরুদ্ধে যদি এই ধরনের যে সমস্ত অভিযোগ আসছে সেটা যদি আমাদের সংগঠনের যথাযথ কর্তৃপক্ষের কাছে, দলের ব্যবস্থাপনার কাছে যদি মনে হয় হ্যাঁ সে খারাপ কাজ করেছে, অবশ্যই সেখানে কোনো ইন্ডিভিজুয়াল বিষয় নয়, সেখানে এই প্রক্রিয়া বন্ধ করার পক্ষে আমরা সকল ধরনের প্রক্রিয়া এবং দল সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। আপনার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন করছেন শামসুর রহমান, প্রশাসনে গুরুত্বপূর্ণ পয়েন্টে যেতে হলে কি আওয়ামী লীগে ভর্তি হবে? বাবা দাদা অন্য দল করে প্রশাসনে চাকরি পাবো না? কোনোভাবে না। আমরা সেখানে পেশাদার, দেশপ্রেমিক, মেধাবী আমরা মানুষকে আমরা সরকার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমরা দেখতে চাই। এবং সরকার এটা দর্শকের জনাব শামসুর রহমানের প্রশ্ন কাজী ফিরোজ রশিদ এমপির কাছে। আমরা মনে করি যে একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, অতএব স্বাধীনতার চেতনা একটা জিনিস রাখতে হবে। যারা এই স্বাধীনতাকে চেতনাকে ধারণ করে না তাদেরকে কি পয়েন্টে বসানো ঠিক হবে না, এটা আমার কথা। কারণ আমরা এমনি মেধাবীর অভাব নাই। আপনি যদি ওইভাবে দেখেন যে স্বাধীনতা চেতনায় বিশ্বাস করে এই ধরনের চান, মেধাবীর অভাব হবে না।
একটু যাচাই বাছাই করতে হবে। যারা এইটা বিশ্বাসই করে না এমন লোকরাও চলে আসছে। কারণ আমেরিকা আছে যে যে সরকার বসে তারা তাদের প্রশাসন বসায়, এখানে তা নাই। গভর্নমেন্ট চলে গেল, আজকে আওয়ামী লীগের সবাই আওয়ামী লীগের বসায় দিয়ে চলে যাচ্ছে, কালকে যদি আরেকটা দল আসে তাকে এই প্রশাসন দিয়ে চালাবে। এটি হচ্ছে আমাদের দেশের কালচার, হ্যাঁ, গণতন্ত্র। কিন্তু সেখানে একটা ঝামেলা আছে যে একদমই যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না এবং তার পূর্বপুরুষরাও বিশ্বাস করে নাই, সেই ধরনের লোকটা যদি কি পয়েন্টে থাকে সেখানে কিছুটা তো বিপ্লবের অবস্থা পড়তেই হয়। জি, অনেক ধন্যবাদ কাজী ফিরোজ রশীদ এমপি। জনাব মোস্তফা মহসিন মন্টু, আপনার শেষ বক্তব্য। আপনি বলছিলেন আগের অংশে আপনাদের ছেড়ে আসা দল, আপনাদের সেই প্রিয় দল সম্পর্কে আপনার শেষ পরামর্শ বলতে পারেন। না, আমি অবশ্যই চাই যে এটা একটা ঐতিহ্যবাহী সংগঠন এবং এই সংগঠনের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে দেশের জনগণের সাথে নিয়ে, এই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। তো একটা সুষ্ঠু রাজনৈতিক চিন্তা চেতনা আওয়ামী লীগের ভিত্তিতে জাতীয় উপহার পাবে এবং যে রাজনৈতিক নেতৃত্ব এখান থেকে বেরিয়ে আসবে তারা আগামীতে রাষ্ট্র শাসন করবে, সেটা আমরা কামনা করি। কিন্তু তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ যাতে উত্থাপিত না হয় যে তারা সমাজ বিরোধী বা রাষ্ট্র বিরোধী কোনো কার্যকলাপের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছেন। এই জিনিসগুলি কিন্তু সংগঠনকে প্রচন্ড ভাবে হ্যাম্পার করে। আর সরকারি প্রশাসনের লোকের কথা আমি যেটা বলছি, অবশ্যই তাকে দেশপ্রেমিক হতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে। তিনি আওয়ামী লীগ করবেন এইটা কোনো যুক্তি নেই, বা আওয়ামী লীগের বংশধর হবেন তার কোনো কথা নেই। তাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে এবং এই দেশ স্বাধীনতার যে মূল মন্ত্রটা সেটা তাকে অনুসরণ করতে হবে। আর আসলে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই, আমার তো জানা মতে, আমরা তো দেখেছি, আমরা যখন মুক্তিযুদ্ধে ছিলাম বা ছাত্র ছিলাম, যখন এই আন্দোলন হয়েছে, প্রত্যেকটি জায়গায় মানুষের কাছে আশ্রয় পেয়েছি, রাজনীতি করি এবং এই সংগঠনের সাথে আছি। আমার ওয়ারেন্ট হয়েছে, আমি ফাঁসির আসামি, 14 বছর জেল হয়েছে, আমাকে তারা আশ্রয় দিয়েছে। এখন তো কোনো যুব নেতাকে দেখলে মানুষ ভয়ে দরজা বন্ধ করে দেয়। আমাদের কিন্তু ডেকে আমাকে আজকের মতো শেষ করতে হবে। অনেক ধন্যবাদ জনাব মোস্তফা মহসিন মন্টু, কাজী ফিরোজ রশীদ এমপি এবং ধন্যবাদ ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আপনাদের তিনজনকে বিদায় নিচ্ছি আজকের মতো রাজকাম থেকে।